নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করছে 2016 SLST চাকরি প্রাপকরা। পাশাপাশি নবান্ন এবং SSC ভবনে স্মারকলিপি জমা দেওয়া হবে তাদের তরফে। আর তার আগেই ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ করলেন তারা। তাদের দাবি, যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করা হোক। চাকরি প্রাপকরা স্পষ্ট বলেছেন, এই দুর্নীতির মধ্যে আমরা নেই। আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না আমাদের অপরাধটা কোথায়। নিজেকে মূল্যায়ন করে দেখলাম আমাদের একটা অপরাধ, সেটা 2016 সালে SLST পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি। এটাই কি আমাদের অপরাধ? তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ চাকরি প্রাপকদের। প্যানেল বাতিলের আশঙ্কায় ফের পথে SLST চাকরি প্রাপকরা। শুক্রবার গভীর রাত থেকেই ধর্মতলার ওয়াই চ্যানেলের সামনেই চলছে অবস্থান বিক্ষোভ। সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির সওয়াল CBI এর। আরজিকর মেডিকেলে ধর্ষণ ও খুনের মামলায় সর্বোচ্চ শাস্তির সওয়াল। অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ। সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক, আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন CBI এর। রেশন দুর্নীতি তদন্ত নিয়ে ফের আদালতে ভৎসনার মুখে পড়ল ইডি। জেলবন্দি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হিসেব বহির্ভূত সম্পত্তির খতিয়ান পেতে 2023 সালের 27 অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিককে রেশন দুর্নীতি মামলায় গ্রেপ্তার করে ইডি। বৃহস্পতিবার বিচার ভবনে ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রী জামিনের আর্জির শুনানি। ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আর্জির বিরোধিতা করলে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়তে হয় কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসার থেকে আইনজীবীকে। রেশন দুর্নীতির উৎসের কথা জানতে চেয়ে ইডির স্পেশাল কোর্টের বিচারক প্রশ্ন করেন, নদিয়ায় যে FIR থেকে সংক্রান্ত তদন্ত শুরু হয়েছিল সেখানে চুরির অভিযোগ ছিল, সেটাকে কেন দুর্নীতি বলে উল্লেখ করা হচ্ছে? এর আগে শুনানিতে ইডির তরফে আদালতে দাবি করা হয়, রেশন দুর্নীতির তদন্তে একাধিক সরকারি নথি এবং সরকারি অফিসারের সিল পাওয়া গিয়েছে। আর সেই প্রসঙ্গে বৃহস্পতিবার বিচারক প্রশ্ন করেন, যদি দুর্নীতি হয় তাহলে আজ পর্যন্ত ওইসব সরকারি অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন? যারা রেশন কম পেয়েছেন বলে অভিযোগ করেছেন তাদের সঙ্গে কি কথা বলা হয়েছিল? হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। বৃহস্পতিবার হলো না প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলার চার্জ গঠন। এদিন কালীঘাটের কাকুর আইনজীবীর দাবি এবং BM বিড়লা হাসপাতালের রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডির মামলায় গত 13 ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ওই দিনই সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 31 ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসে দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। আর সেই নির্দেশ মেনেই গত সোমবার সমস্ত অভিযুক্তকে ইডির বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা হাজির হলেও অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি সুজয় কৃষ্ণ ভদ্র, যার জেরে থমকে যায় চার্জ গঠন। মালদহের তৃণমূল সহসভাপতি দুলাল সরকার ওরফে বাবলা সরকারের খুনের ঘটনায় আরও 5 জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের মধ্যে একজন স্থানীয় হলেও বাকিরা অন্যান্য এলাকার বাসিন্দা বলেই জানিয়েছেন ইংরেজবাজার পুরসভার পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বৃহস্পতিবার এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছিল মালদহ জেলা পুলিশ। আর তাদের মধ্যেই মোহাম্মদ শামী আক্তার নামের একজন বিহারের কাটিয়ারের বাসিন্দা, অপরজন টিঙ্কু ঘোষ ইংরেজবাজার গাবগাছি অঞ্চলের বাসিন্দা। শুক্রবার সকাল পর্যন্ত মোট গ্রেপ্তারির সংখ্যা হল 7। অন্যদিকে শুক্রবার সকালেই হাসপাতাল থেকে দুলালের দেহ ইংরেজবাজারের মহানন্দা পল্লীর বাড়িতে নিয়ে আসা হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং জেলা তৃণমূলের অন্যান্য নেতারা। একদিকে যখন মালদায় শাসক নেতার খুনের ঘটনা ঘটেছে, তখনই বীরভূমে আরও এক তৃণমূল নেতা প্রাণনাশের আশঙ্কা করছেন। কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানকে খুনের হুমকির অভিযোগ তৃণমূলী পঞ্চায়েতের সমিতির সভাপতি এবং অঞ্চল সভাপতির বিরুদ্ধে। মঙ্গলবার মালদায় খুন হয়েছেন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক তৃণমূল নেতাকে দেয়া হচ্ছে খুনের হুমকি। প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন বীরভূমের এই তৃণমূল নেতা। 2 তৃণমূল নেতার নামে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ করেছেন শাসক দলের উপপ্রধান।
বীরভূমে প্রশাসনিক কাজ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বীরভূমে এসে পৌঁছলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত এবং রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার। বোলপুর রেল স্টেশনে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। বোলপুর রেল স্টেশন থেকে তারা যান দেওচা পাঁচমি কয়লা খনিতে। চিন্ময় প্রভুকে কি রীতিমতো ভয় পাচ্ছে ইউনূস সরকার? প্রায় ৩০ মিনিট উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সৈফুল ইসলাম জামিন আবেদনে নামঞ্জুর করেন। চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের বিরোধিতা করেই ইউনূস সরকারের পক্ষ থেকে আদালতে গতকাল বলা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলে অরাজকতা দেখা দেবে। এই বিষয়ে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বাংলাদেশের এক সংবাদ মাধ্যমকে বলেন, প্রায় ৩০ মিনিট উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের জজ শফিকুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করেন। এই আবহেই প্রশ্ন উঠছে, চিন্ময় প্রভুকে ভয় পাচ্ছে ইউনূসের প্রশাসন? উল্লেখ্য, বাংলাদেশে একের পর এক সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে বিগত দিনে, তবে হিন্দু সন্ন্যাসীকে জামিন দেওয়া হলো না। সরকার পক্ষের আইনজীবী বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মতন গুরুতর অভিযোগ আনা হয়েছে। এর সঙ্গে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব জড়িয়ে রয়েছে। আমরা যুক্তি দিয়েছিলাম যে তিনি যদি জামিন পান তবে অরাজকতার পরিস্থিতি তৈরি হতে পারে। আমরা অতীতেও এমনটা দেখেছি। তিনি হাজার হাজার সমর্থককে বিক্ষোভের জন্য ডেকে আদালত প্রাঙ্গণে উস্কে দিয়েছিলেন। তাই তিনি জামিনের অপব্যবহার করতে পারেন বলে আমরা তার আবেদনের বিরুদ্ধে আন্দোলন করছি। বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হয় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি। এর আগে চিন্ময় কৃষ্ণ দাসের শুনানির মামলায় কোনো আইনজীবী সওয়াল করতে পারেননি তার হয়ে। তবে ২রা জানুয়ারি অন্তত শুনানিটা হয়। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে আদালতে বিশৃঙ্খলা ছিল। আদালতে ইসকন বিরোধী স্লোগান উঠেছিল। এদিকে আদালতের তরফে পর্যবেক্ষণ করা হয়, যে মামলায় চিন্ময় কৃষ্ণ প্রভু গ্রেপ্তার হয়েছেন তাতে যাবজ্জীবনের সাজা হয়। উল্লেখ্য, চট্টগ্রাম আদালতে জামিনের শুনানিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল সওয়াল করেন চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে। এর আগে রবীন্দ্র ঘোষ চট্টগ্রামে গিয়ে চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করার চেষ্টা করলেও হেনস্থার শিকার হয়েছেন। সেই জায়গায় অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে ১১ জন আইনজীবী গিয়েছিলেন চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করতে। এর আগে চট্টগ্রাম বারের ৬০ জন হিন্দু আইনজীবীর বিরুদ্ধে সাইফুল হত্যার মামলার অভিযোগ দায়ের হয়েছিল। অনেকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল। তবে এর মধ্যে অনেকেই চট্টগ্রাম আদালতে স্বাভাবিকভাবেই প্র্যাকটিস করছেন। তবে সাহস করে কেউ আর চিন্ময় প্রভুর হয়ে মামলা লড়তে সম্মত হয়নি। অভিযোগ, এই আইনজীবীদের হুমকি দেওয়া হয়েছিল, যদিও বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বছরের শুরুতে ছেয়ে থাকতো গ্রিটিংস কার্ডের দৌরত্ব, আজ তা অতীত। আধুনিক যুগে ছেয়ে আগে ডিজিটাল মাধ্যম। একটা সময় পর সব হারিয়ে যায়, ভালোবাসা হারিয়ে যায়, বিশ্বাস হারিয়ে যায়, কথা হারিয়ে যায়, শৈশব হারিয়ে যায়। সময়ের দুর্লক্ষ খাতে তলিয়ে যায় স্মৃতিরা, যেমন হারিয়ে গিয়েছে গ্রিটিংস কার্ড। একটা সময় ছিল যখন নতুন বছর শুরুর সাথে সাথেই স্কুল খোলার আনন্দ ও পুরনো বন্ধুদের সঙ্গে আবারও দেখা হবার খুশি মনের দরজায় কড়া নাড়ত। উপরি পাওনা বন্ধুদের জন্য গ্রিটিংস কার্ড, স্কুলের বন্ধুত্বের বার্তা থেকে না বলা প্রেমের প্রস্তাব। নতুন বছরের এই গ্রিটিংস কার্ড যেন হোমিং পিজিয়নের কাজ করত। কিন্তু আজ সেই সবই স্মৃতির পাতায় বলা যায়, কারণ মুছে যাচ্ছে গ্রিটিংস কার্ডের দৌরত্ব। ৯০-এর দশকে এই কার্ডের প্রবণতা ছিল অনেক বেশি। বন্ধু, আত্মীয় স্বজন থেকে শুরু করে সহকর্মীদের মধ্যেও নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য কার্ড দেওয়ার রেওয়াজ ছিল অন্যতম। বাজার জুড়ে তখন দাপিয়ে বেড়াতো বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের গ্রিটিংস কার্ড। সময়ের পরিবর্তন হয়েছে, সমাজ আধুনিক হয়েছে, কাগজ ছেড়ে হাতে এসেছে ডিজিটাল মাধ্যম। তাই হারিয়ে যাচ্ছে হাতে লেখা গ্রিটিংস কার্ড। বর্তমানে এই চাহিদা প্রায় নেই বললেই চলে। যে ব্যবসায়ীরা আগে বোর্ড সাজিয়ে কার্ড বিক্রি করতেন, তারা এখন নিজেদের দোকান ঘরে বসেই সামান্য কিছু কার্ড বিক্রির চেষ্টা করছেন। পুরো হারিয়ে যাওয়ার ব্যাপার, একদম কিচ্ছু নেই। যা ছিল তার
10%ও নেই, শুধু বাচ্চাদের কিডসের কার্ড কিছু বিক্রি হয়। আমাদের কার্ড তো এক সময় ছিল যখন সকাল মানে পুরো বোর্ড লাগিয়ে কার্ড বিক্রি করা, বোর্ড তো বন্ধ হয়ে গেছে, ভেতরে রেখেও বিক্রি হয় না, মানে এমনি রেখে দিয়ে যে কিছু সংখ্যক কিনবো সেই কার্ডও বিক্রি হয় না, মানে শুধু কেনা মানে ওয়াস্টেজ মানির মতো আর কি। সেটা জাস্ট একটা বিক্রি করতাম এতদিন ধরে, সেই আগ্রহ থেকে নিয়ে আসা, কিন্তু পুরো থেকেই যাচ্ছে, যার জন্য কার্ডটা মনে হয় না আগামী দিনে আর আমরা উঠিয়ে বিক্রি করতে পারবো। যা রয়ে গেছে সেগুলো বিক্রি হলে হবে, নাহলে মানে কার্ডের ব্যাপারটা শেষ। এখন তো পুরো মানে মোবাইলেই সব হয়ে গেছে, শুধু বাচ্চারা কিডস কার্ড হয়তো 2-4টে বাচ্চা নিচ্ছে, সেগুলো বাচ্চাদের মধ্যেও এখন সেরকম কার্ড নেওয়ার ব্যবস্থা করে যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বিসিসিআই এর নির্বাচনে অংশ নিতে পারবে না সিএবি, কারণ বিসিসিআই এর ইলেকটোরাল ড্রাফটের চূড়ান্ত তালিকায় নেই সিএবি। নির্বাচনে বাকি 34টি সংস্থা অংশ নিয়ে থাকলেও পারবে না সিএবি। নির্দিষ্ট সময় নিয়ম মেনে অনলাইনে আবেদন না করায় বাংলার ক্রিকেট বোর্ডে এই ক্ষমতা হারায় সিএবি। বিসিসিআই এর ইলেকটোরাল অফিসার এ কে জ্যোতি জানান, বাকি 34টি সংস্থায় নির্দিষ্ট সময়ে আবেদনপত্র জমা করলেও বাংলা তা করেনি। ড্রাফট প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর সিএবি আবেদন পাঠায় বলে জানানো হয়েছে। আবার ভাইরাস আতঙ্ক, চর্চায় সেই চীন। করোনা ভাইরাসের পর এবার চীনে ছড়াচ্ছে নতুন ভাইরাস, নাম হিউম্যান মেটা ইমিউনো ভাইরাস। ঠিক যেমনভাবে 2020 সালের গোড়ায় হু হু করে প্রথমে চীন ও পরে গোটা বিশ্বে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছিল, একইভাবে মেটা নিউমো ভাইরাসও চীনে দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। জানা গিয়েছে ইতিমধ্যেই চীনের বিভিন্ন প্রদেশের হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়, শ্মশানেও লাইন পড়েছে মৃতদেহ সৎকারের জন্য। সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, আর সেখানে হাসপাতালে মাস্ক পরা অসুস্থ মানুষদের ভিড় দেখা যাচ্ছে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে নতুন করে কোভিড সংক্রমণ যেমন শুরু হয়েছে, তেমনি HMPV ইনফ্লুয়েঞ্জার মতন ভাইরাসেও আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।